বামপন্থীরা খুব রাইজ করছিল 60-এর দশকে। আন্তর্জাতিক পরিমণ্ডল, দেশীয় পরিমণ্ডল এটা তাদেরকে হেল্প করেছে, কিন্তু বড় ধাক্কাটা খেতে হয়েছে 71-এর যুদ্ধে। এখন বামপন্থীরা দুইটা প্রধান ভাগে ভাগ হয়ে গেল, একটা পিকিংপন্থী, একটা সোভিয়েতপন্থী। এই ভাগটা তাদেরকে ক্ষতি করেছে, সাংগঠনিক ভাগ। 2 নম্বর পলিটিক্যাল ইয়াটাও তাদেরকে ক্ষতি করেছে। যেমন যারা রুশপন্থী তারা হয়ে গেল আওয়ামী লীগের লেজুর, যেটা আজ পর্যন্ত সিপিবি সেটার থেকে বেরিয়ে আসতে পারে নাই। এবং সিপিবিরও মানে দলীয় যে শক্তি সামর্থ্য সেটা অনেক ইয়ে হয়েছে, অনেকে চলে গেছে সিপিবি ছেড়ে। সাইফুদ্দিন আহমদ মানিকের মতো লোক গণফোরামে চলে গেছে, এরকম আরো অনেকে চলে গেছে। এটা আর পিকিংপন্থীরা এদের মধ্যে এত থিওরির ইয়ে যে মানে এরা সামান্য ওয়ার্ডিং এর পার্থক্য হলেই আলাদা দল করে। এইটা একটা বিরাট সমস্যা। এবং আরেকটা হলো চীনপন্থীরা বুঝতো যে পূর্ব বাংলার স্বাধীনতার ইস্যুটা এটা 1 নম্বর ইস্যু হবে, কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করে নাই, সেই অনুযায়ী তারা পলিটিক্স থ্রো করে নাই। এই কারণেই তারা ইয়ে হলো। আর মুক্তিযুদ্ধটা কি হয়েছে সেটা বলি, এটা একেবারেই ব্যক্তিগত চিন্তা ভাবনা। সেটা হচ্ছে সত্যিকার মুক্তিযুদ্ধ এখানে হতে পারে নাই, ভারত এটা হতে দেয় নাই, এবং একেবারে প্রতি পদে পদে নিয়ন্ত্রণ করেছে। এবং নিয়ন্ত্রণের কাহিনী নিশ্চয়ই মুক্তিযুদ্ধ সম্বন্ধে ইয়ে করলে নেই। তারপরে মুজিব বাহিনী করে বামপন্থীদেরকে খুন করার একটা বিরাট ব্যাপার ছিল তা, এবং বামপন্থীদেরকে এই যে যুদ্ধে অংশগ্রহণ করতেও দেওয়া হয়নি। হ্যাঁ, আর রাজনৈতিকভাবে যেটা হয়েছে অনেক ঘটনাই ঘটছে, তার মধ্যে একটা বড় ঘটনা হলো 7 দফা গোপন চুক্তি। এই চুক্তিটা সই করানো হয়েছিল যুদ্ধ ডিসেম্বর মাসের যে পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার আগে দিয়ে, এবং এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব জলাঞ্জলি দেওয়া হয়েছে। এবং চুক্তিতে স্বীকার করে নেওয়া হয়েছে বাংলাদেশে কোনো আর্মি থাকবে না, বাংলাদেশে একটা প্যারামিলিটারি যেটা পরে রক্ষী বাহিনী হিসেবে হয়েছে, এটা বাংলাদেশের নিজস্ব কোনো ফরেন পলিসি থাকবে না, বাংলাদেশ অন্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে দিল্লির পারমিশন নিয়ে, দিল্লির ক্লিয়ারেন্স নিয়ে তারপরে করবে। এই ধরনের ধারা একটা, যেটাকে বলে একটা আশ্রিত রাজ্য, একটা পরনির্ভরশীল রাষ্ট্রে যা হয় সেটাই করা হয়। কাজেই মুক্তিযুদ্ধ তো তখনই ব্যর্থ হয়ে গেছে। সেইটা এখন নানাভাবে এই ব্যর্থতার কারণে নানা রকম প্রতিক্রিয়া আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি। হ্যাঁ, আর এইবার যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আওয়ামী লীগের 16 বছরের শাসন এবং তার ভারত নির্ভরতা এবং ভারতকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া, এর ফলে ভারত সম্পর্কে একটা সচেতনতা লক্ষ্য করা যায়। কিন্তু এই সচেতনতাকে যদি গাঢ় না করা যায় তাইলে কিন্তু ভবিষ্যৎ আবার খারাপ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে 70-এর যে নির্বাচনটা হয় সেটাতে তো মোটামুটি তখনকার সব দলই অংশগ্রহণ করে, কিন্তু ন্যাপ ভাসানী কেন অংশগ্রহণ করে না? এইটা হলো ওই যে বললাম না, মানে ভাসানী ন্যাপের মধ্যে একটা বড় অংশ ছিল চীনপন্থী কমিউনিস্টরা, বামপন্থীরা। এর বাইরেও ছিল, কিন্তু ওর বাইরে যারা তারা নির্বাচনে যোগ দেওয়ার পক্ষে ছিল। কিন্তু এরা বলল যে নির্বাচন হলো আপোষের জায়গা, এবং নির্বাচন হলে শেষ পর্যন্ত বুর্জোয়াদেরই লাভ হয়। হ্যাঁ, তো এবং বিপ্লবী রাজনীতি নির্বাচন নির্ভর হতে পারে না। হ্যাঁ, এইটার থেকে, এই ধারণাতে আমরা সশস্ত্র বিপ্লবের লাইনে সরাসরি চলে যাব, এবং সেইভাবেই তারা রাজনৈতিকভাবে সেই কথাবার্তাগুলো ক্যাডারদেরকে, কর্মীদেরকে, আশপাশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এবং এই কারণে এদের চাপেই এই কি বলে 70-এর ইলেকশনে ল্যাব পার্টিসিপেট সেভাবে করতে পারেনি। আচ্ছা স্যার, ন্যাপ যে দুই ভাগ হয়ে গেছিল, ওয়ালি আর ভাসানী, এটা কই আর কি মস্কো পিকিং আর কিছু না। স্যার 2008 সালের ইলেকশনটা, 8 সালের ইলেকশনটা কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছিল, আর্মি কিভাবে আওয়ামী লীগ কে 2008 সালের নির্বাচনের কথা বলছে? সেটা তো জানানো হয় যে মইনুল আহমদের একটা ব্যাপার ছিল, যেটা ইয়ের বইতে আছে কিনা, কি চ্যাটার্জি, প্রণব মুখার্জি, কি বলে কোয়ালিশন ইয়ার্স, সে গেছে যে আমার তো চাকরি থাকবে না, এই সে ইত্যাদি ইত্যাদি। তো সে কথা দিয়েছে যে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমরা ব্যবস্থা করব। এই জন্য ভারত সরাসরি মঞ্চে চলে আসলো এবং নির্বাচনে কি করে আওয়ামী লীগকে জেতানো যায় সেটা করলো। আর এই মাঝখানে যেটা হয়েছে সেটা হলো
আর্মির থেকে যখন তারা দেখলো যে 2 বছরের বেশি আর তারা থাকতে পারবে না, তখন ওই যে বলে না বাঘের পিঠে চললে আবার নামাটা খুব কষ্ট, এখন নামতে গিয়া তারা সেফ এক্সিট হবে কিনা এটা নিয়ে চিন্তিত ছিল। তারা চেষ্টা করতেছিল খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক কম্প্রোমাইজ করা যায় কিনা, তারা চিন্তা করতেছিল আওয়ামী লীগের সঙ্গে একটা কম্প্রোমাইজ করা যায় কিনা। তো খালেদা জিয়ার সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য আমার কাছে আসছে যে স্যার আপনি যদি একটু হেল্প করেন আমরা একটু বেগম জিয়ার সঙ্গে কথাবার্তা বলতে পারি। তা আমি বললাম আমি না, আমার সঙ্গে আবার ওই যে একজন জাস্টিস আব্দুর রউফ উনি ছিলেন। তা আমি বললাম দেখো খালেদা জিয়া এখন বন্দি অবস্থায় আছে, ওনার সঙ্গে কথা বলতে গেলে ওনাকে জেলখানায় বসে কথা বলতে হবে, এবং সেইখানে যদি আমি যাই তোমাদের সঙ্গে, তাইলে এইটা তো একটা খুব খারাপ ইয়ে হবে, এবং বেগম জিয়া এগুলো পছন্দ করেন না। কাজে এটা আমার পক্ষে এগুলো করা সম্ভব হবে না, তোমরা তোমাদের রাস্তা দেখো। তারা গেছিল, তারা কথাবার্তা বলেছে, বেগম জিয়া রাজি হন নাই। তাদের সঙ্গে সমঝোতায় আসলে, তাদের সঙ্গে সমঝোতায় আসলে তো সেই সময় বিএনপি হয়তো অনেক সিট নিয়ে জিতে যেত। পরে হাসিনার সিগন্যালে আওয়ামী লীগ আর গহর রিজভির ইয়েতে সেই সময় ইয়েটা হয়, ফয়সালাটা হয়, এবং আওয়ামী লীগকে ব্যাপক বিজয় করার জন্য ব্যবস্থা নেওয়া হয়।